নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কাটা ছেঁড়া সিরিজের দ্বিতীয় গল্প বিষাক্ত নিঃশ্বাস। লেখিকা অঙ্কিতা ঘোষের জন্ম কলকাতায়, পড়াশোনা বেথুন স্কুলে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনের শুরুতে তিনি নামকরা প্রকাশনা সংস্থায় সম্পাদিকা রূপে নিযুক্ত ছিলেন। সেই থেকেই লেখালেখির সূত্রপাত। লেখালেখির পাশাপাশি আঁকা এবং গল্প পাঠে তার বিশেষ আগ্রহ। পরবর্তী জীবনে তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। 2017 সালে তার ফেসবুক পেজ মন জানালার কলমে অঙ্কিতা পাঠক মহলে বিশেষ সমাদৃত হয়। ভৌতিক, সামাজিক ইস্যু, প্রেম ইত্যাদি নানান স্বাদে লেখার পাশাপাশি ফরেন্সিক এবং সাইকোলজিক্যাল থ্রিলার ছিল তার লেখার অন্যতম বিষয়বস্তু। তার বিষয় ফিজিওলজির জ্ঞান তার লেখাগুলোকে পাঠকদের কাছে অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক ও আপন করে তোলে। প্রতিলিপি ও ফেসবুকের লক্ষাধিক পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তার রাজীব আরশিয়া জুটি। তাই পাঠকদের অনুরোধেই প্রকাশ পায় এই জুটির উপন্যাসিকাগুলি বই আকারে। আজকের গল্পটি এই জুটির প্রথম গল্প। গল্পটি নেওয়া হয়েছে পালক পাবলিশার্সের কাটা ছেঁড়া 1.0 বইটি থেকে। গল্পের পটভূমি যেহেতু বাংলা নয়, সেক্ষেত্রে গল্পের আবহ বজায় রাখার জন্য গল্পে বেশ কিছু হিন্দি সংলাপের ব্যবহার করা হয়েছে। তবে কিছু দীর্ঘ কথোপকথনের জায়গায় বোঝার সুবিধার জন্য বাংলায় করা হয়েছে। আজকের গল্পের দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করছি। আজ শুনবেন গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় তথা অন্তিম পর্ব শুনবেন কাল, অর্থাৎ শনিবার ঠিক রাত 9টায়। ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স, পিন কমেন্টে এবং আই ব্যাটনে। শুনতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প পাঠের সন্তু, গল্পের সূত্রধার আমি শুভম। প্রধান দুই চরিত্রে অর্থাৎ রাজীব আরশিয়ার চরিত্রে স্নেহাত্রী ও দিতিপ্রিয়া। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখিকা অঙ্কিতা ঘোষের কাটা ছেঁড়া সিরিজের দ্বিতীয় গল্প বিষাক্ত নিঃশ্বাস, প্রথম পর্ব। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকতে একটা বিটকেল গন্ধ নাকে এলো। ঢুকেই ডাইনিং হল। হলের মাঝখানে রাখা একটা টেবিলে দুটো গ্লাস, এখনো অর্ধেক ভর্তি, একটা ওল্ড মঙ্কের বোতল। ডাইনিংয়ে আর তেমন কোনো ফার্নিচার নেই। ঘরের ভিতরের দিকে যেতে গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। কোনো মতে নাক চেপে বেডরুমে যেতেই বোঝা গেল গন্ধের কারণ। বিছানায় পড়ে আছে বছর 30-এর যুবকের নগ্ন দেহ। দেহ না বলে মৃতদেহই বলা সমীচীন। মৃত কি জীবিত পরীক্ষা করার প্রয়োজন হলো না। দেহে তখন পচন ধরা শুরু করেছে। রাজীবের দেখে মনে হলো অন্তত দিন দুয়েক আগে মৃত্যু ঘটেছে ছেলেটির। ঘরে কোনো অস্ত্র পাওয়া যায় না। আপাত দৃষ্টিতে দেহে কোনো ক্ষত নেই, তাই মৃত্যুর কারণ বোঝা সম্ভব হয়নি। ফরেন্সিক টিম দুটো মদের গ্লাস সংগ্রহ করেছে, দুটো ডিনারের থালা পেয়েছে, তাই ধারণা করা যায় যে ওই যুবকের সাথে আরও কেউ ছিল, আর সম্ভবত ওই ব্যক্তি ছেলেটির খুনের জন্য দায়ী। ওই বিল্ডিংয়ের ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে রাজীব। ওয়াচম্যানটি নেপালি। ঘরে এসেই তার মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠল। তাকে দেখিয়ে রাজীব বুঝতে পারল মৃত ব্যক্তিকে সে চেনে। রাজীব জিজ্ঞেস করল, কি নাম? জি, রাজকুমার সাহব জি। চেনো? हाँ साहब जी, राहुल जी। রাহুল? রাহুল কি? রাহুল আগরওয়াল। রাহুল আগরওয়াল মানে সুমিত আগরওয়ালের ছেলে? জি हाँ साहब जी। এই ফ্ল্যাটের ওনার? জি, लेकिन উনি তো এখানে থাকতেন না। আসেন কখনো কখনো বন্ধুদের সাথে, पर থাকতেন না, চলে যেতেন।
এই ফ্ল্যাটে একটা মানুষ মরে গেল, তুমি জানতেও পারলে না। কিসের ওয়াচম্যান তুমি? इस बिल्डिंग में छोटा फ्लैट আছে সাবজি, যার 3 জনের মালিক বাইরে থাকে, বাকি 3টে ওনার। ওই দিন উনি আমাকে ডেকে বললেন বাড়ি যেতে, 2 দিন থাকবেন এখানে, তাই আমিও চলে গেলাম। উনি একা ছিলেন নাকি সঙ্গে অন্য কেউ ছিল? मैंने कुछ नहीं दिखा সাবজি, কিছু দেখিনি। আমাকে না বলে শহরের বাইরে যাবে না, আর কিছু মনে পড়লে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মাথায় থাকবে? জি সাবজি। বলে চলে গেল লোকটা। রাহুল আগরওয়াল দিল্লির বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার সুমিত আগরওয়ালের একমাত্র সন্তান। আগরওয়াল ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরসূরি হওয়া সত্ত্বেও তিনি পেশায় উকিল। 3 দিন আগে তার জন্মদিনের পার্টির পর তাকে আর কেউ দেখেনি, ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। মিস্টার আগরওয়াল পুলিশে জানান পরের দিন। পুলিশ খোঁজ খবর শুরু করে। আজ সকালে পুলিশ স্টেশনে আসতেই একটা অচেনা নাম্বারে ফোন আসে। রাজীবের ফোনে এক পুরুষ কণ্ঠ। নয়ডায় রাহুল আগরওয়ালকে পেয়ে যাবেন, লোকেশন পাঠাচ্ছি। কে বা কি বৃত্তান্ত জানার আগেই ফোনটা রেখে দেয়। তারপর ফোন সুইচ অফ বলে। তারপরেই সেই অজানা নাম্বারে দেওয়া লোকেশনে গিয়ে উদ্ধার হল রাহুলের মৃতদেহ। আবারও হাই প্রোফাইল কেস, আবারও সেই প্রেশার। রাজীব আরশিয়ার বিয়ের আর 3 মাস বাকি। আরশিয়ার মায়ের মৃত্যুর পর ওরা ফিরে গেছিল দিল্লি। ওই অদ্ভুত কেসটা অসাধারণ দক্ষতায় সমাধান করায় প্রশংসাও পেয়েছিল অনেক। কিন্তু ওই রহস্য উন্মোচন করতে গিয়ে আরশিয়ার জীবনের বেশ কিছু অজানা রহস্য উদ্ঘাটন করে ফেলে ও নিজেই। পাল্টে যায় আরশিয়ার জীবনের বহু বছর আগে জানা সত্যের রূপ। তবে ওই রহস্য আরশিয়ার জীবনে আরও এক পরিবর্তন ঘটায়। পরিবর্তন আসে বহু বছর আগে ছিঁড়ে যাওয়া সম্পর্কে। সম্পর্কের অন্তর্নিহিত বাঁধন যদি দৃঢ় হয়, তবে ছিঁড়ে গিয়েও আলগা টান যেন রয়েই যায়। ওদেরও তাই হলো। সূক্ষ্ম ছেঁড়া তারগুলোকে আবার জুড়ে রাজীব আরশিয়ার চলার পথের সঙ্গী হল। রাজীবের মা সব জানার পর আর বাধা দেন না তাদের সম্পর্কে। বিয়েটা স্থির হয়। আর তো মোটে কদিন, বেশ কিছু কেনাকাটা, বুকিং, আরও অনেক অনেক কাজ বাকি। দুজনেই যে সবসময় ব্যস্ত, সময় কোথায়? তার মধ্যে এই কেসের চাপ। এই কেসের ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য আরশিয়াকে নিযুক্ত করা হলো। মৃতদেহ, মদের গ্লাস আর যাবতীয় যা সামগ্রী পাঠানো হয় তার কাছে। রাজীব আরশিয়াকে বলে, আরশিয়া, তাড়াতাড়ি চাই, যত জলদি সম্ভব। অত তাড়াতাড়ি বললে কি হয় রাজীব, চেষ্টা তো করছি। দিন 3 পর ভোরবেলায় ফোনটা বেজে উঠল আরশিয়ার। ধরফড়িয়ে উঠে ঘুম ঘুম চোখে ফোনটা ধরল আরশিয়া। ওপাশ থেকে রাজীব বলল, আজ একটু দেখা করতে পারবে আরশিয়া? দেবু ফোন করেছিল, ওর বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। দেবু মানে তোমার সেই ক্লাসমেট, তাই তো? হ্যাঁ। আমি গিয়ে কি করব বলো তো? দেবুর বাড়িতে কিছু একটা হয়েছে, সেটা নিয়েও আলোচনা করতে চায়। আরও নিজেই বলছিল বার্ষিয়াকে নিয়ে আসিস, অনেকদিন দেখা হয়নি, তাই। তা ঠিক। দেবুদার সাথে সেই আমি যখন জয়েন করি তখন আলাপ করিয়েছিলে। ঠিক আছে, আমি ওকে আসতে বলছি তাহলে। কিন্তু কি হয়েছে বলো তো? ওটা তো দেবুই বেটার বলতে পারবে। বেশ, ওকে। তাহলে তোমাদের অসুবিধে না হলে 6:30টায় তোমার বাড়ির কাছে সিসিটিভি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। দেবু ফ্রি আছে বলছিল, আর কিছু চেঞ্জ হলে জানাবো। ঠিক আছে? ডান, ঠিক আছে। সন্ধে 6:30 দেখা হলো 3 জনের। কফি অর্ডার করে এসে বসল রাজীব। দেবুদা, তোমার চেহারাটা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে গো। হ্যাঁ, এ কদিন যা ধকল গেল আর বলার মতো নয়।
ও মা, কেন, কি হয়েছে? সেটা নিয়ে কথা বলবো বলেই তো এখানে আসা রে। ও আই সি। আচ্ছা, বলো। কফিগুলো চলে এলো। কফির কাপে চুমুক দিয়ে দেবু শুরু করলো। দিন সাতেক আগে, তারিখটা সম্ভবত 21শে মে, গত বুধবার রাত্রিবেলা আমাদের বাড়িতে একটা চুরি হয়। চুরি ঠিক বলবো কিনা জানি না অবশ্য, মানে আমার ঠাকুরদা শ্রীযুক্ত নগেন চট্টোপাধ্যায়, ওনার ঘরে মাঝরাতে কেউ নাকি ঢুকেছে, সেটা ওনার দাবি। দাবি মানে? তোমার কি মনে হয় ভুল? না, প্রথমেই তা মনে হয় না, কারণ দাদু একেবারে নেশাগ্রস্ত। আফিম, মদ, সব রকম নেশাই তার আছে। তাছাড়াও ওনার ঘরে এসে চুরি করবে এমন জিনিস আছেই বা কোথায়? ওনার বয়স কত? মানে বয়স হলে অনেক সময় মানুষ এরকম ভুলভাল বলে থাকে। পাগলের প্রলাপ এটা নয়, পুরো ব্যাপারটা খুলে বলি তবে। আসল কথা হলো মার্শিয়া, আমার ঠাকুরদা লোকটা এক অদ্ভুত প্রকৃতির মানুষ। এখন বয়স প্রায় 80। উনি অগাধ পৈতৃক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর দরুন আর কোনো রকম কাজকর্মই করেননি। তবে সম্পত্তি আর চিরকাল থাকে কি? বিলাসবহুল জীবনযাপন সম্পত্তি শেষ করে দেয়, বেশি সময় লাগে না তাতে। ঠাকুমার সাথে বিয়ের পরে ওই যেটুকু যা ছিল নেশা ভান করে সব উড়িয়ে দিয়েছেন। আর সেই নেশার মধ্যে ছিল আফিমের নেশা। শেষে টাকা কড়ি ধ্বংস করে সংসার চালানোর জন্য কয়েকদিনের এক ওই বিজ্ঞানীর ল্যাবে টুকটাকি কাজকর্ম করতেন, ওই হেল্পার জাতীয় কিছু একটা। কিন্তু সেখানেও নেশা ভান করায় তাকে তাড়াতে হলো। তারপরে বাবা চাকরিটা পেয়ে গেল এবং সংসারের দায় দায়িত্ব সব বাবার কাঁধে এসে পড়ল। তখন এক নতুন নেশায় ধরে দাদুকে। তা একটা অদ্ভুতুরে নেশা, মেরুদণ্ডহীন প্রাণী, মানে বিশেষত বিষাক্ত মেরুদণ্ডহীন প্রাণীদের সংগ্রহ করার নেশা। এটা আবার কেমন নেশা? আগে বলিসনি তো। তাহলে আর বলছি কি, আর প্রথমে কি আমরাই জানতাম নাকি যে বলবো এইসব কথা? বাদ দে সেসব। এখন শোন, আমার দাদু যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের সংগ্রহ করতেন তার মধ্যে ছিল একটা ব্ল্যাক উইডো স্পাইডার। হোয়াট? দাদু কোনো এক পদ্ধতিতে ওই মাকড়সার বিষথলি থেকে বিষ সংগ্রহ করতেন। আসলে আফিমের নেশা করে দাদুর শরীরে বিষ সেরকম আর কাজে দিত না। শারীরিক কারণেই বাবা খুব রাগারাগি করে আফিম খাওয়াটা বন্ধ করে দেয়। দাদু পাগলের মতো করতে থাকেন, তারপরে এই নেশা ধরেন। তবে এইসব তো এখনই জানতে পারলাম, এর আগে আর কোথায় জানতাম? নেশার জিনিস না পেয়ে দাদুই বলল এসব। হ্যাঁ, পেতেন কোথা থেকে? ওই যে বললাম, দাদু একজন বিজ্ঞানী, মানে জিওলজিস্টের ল্যাবে কাজ করতেন। সেই সূত্রে এমন জীবজন্তু সাপ্লায়ারদের সাথে বোধহয় দাদুর একটা চেনা পরিচিতি তৈরি হয়েছিল। এই মাকড়সা সংগ্রহের নেশার কথা তো জানতামই না আমরা। দাদুর মতে ঘর থেকে ওই মাকড়সার বিষের 2টো কৌটো নাকি চুরি হয়েছে। মাকড়সার বিষে নেশা হয়? আমি তো স্নেক বাইটের কথাই শুনেছি। হয়তো। ব্যোমকেশের মাকড়সার রস গল্পটা পড়নি তুমি? ওতে তো মাকড়সার বিষ, মানে ওই রসেই নেশা করতো বলা আছে। আমরা জানতাম না দাদুর ঘরে এমন কিছু জিনিসও আছে বলে। তো হঠাৎই দাদু অসুস্থ হয়ে পড়ে, চেঁচামেচি গালিগালাজ করতে থাকে, প্রেশার বেড়ে যায়, পাগলামিও বাড়ে। আমরা বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যাই। জানতে পারি যে দাদুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ব্যাপারটা কি। সেখানে ডাক্তার জানান শারীরিক অসুস্থতা সময় মতো নেশার জিনিস না পেয়ে। বাবা অবাক হয়ে ডাক্তারকে জানান যে কোনো রকম নেশার জিনিসই তাকে দেওয়া হয় না। ডাক্তার তখন বলে কোনো না কোনো নেশা অবশ্যই তিনি করতেন,
তা হঠাৎ সেটা বন্ধ হয়ে যাওয়ার দরুন উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদিও খুব একটা পাত্তা দিই না ব্যাপারটাকে। তারপরে দাদুকে জিজ্ঞাসা করতে বেশ রেগেই গিয়ে তিনি কি বললেন জানিস? যে হ্যাঁ, করতাম, নেশা করতাম। কিসের নেশা জানিস? মাকড়সার বিষের নেশা। তোর বাবা আফিম দেবে না, সাপ আনলাম সেটাও সরিয়ে দিল। শয়তানটা এটাও জেনে গেল তোর বাবাই নিশ্চয়ই সরিয়েছে ওটা। সেই প্রথম জানতে পারি চুরির ব্যাপারটা। সাপ এনেছিল? কেন, স্নেক বাইটও নিত? ভাই, তোর দাদু তো নমস্য ব্যক্তি রে। কি আর বলি, সেই সাংঘাতিক নেশাও শুরু করেছিল, কিন্তু বাবা জানতে পেরে প্রচণ্ড একটা অশান্তি শুরু করে ওটা বন্ধ করে। বাপরে, এ তো সাংঘাতিক লোক ভাই। তার বলতে তোদের বাড়ির ক্ষেত্রে চুরিটা সামান্য হলেও আমাকে তো চাপে ফেলে দিলি ভাই। কেউ এরকম জিনিস চুরি করবে কেন? আচ্ছা, তোর কাউকে সন্দেহ হয়? মানে হঠাৎ তোর আমাদের এ কথা জানাতে কেন মনে হলো? এই চুরির জন্য কাকে সন্দেহ করব সেটা বলতো। হ্যাঁ, আর তোর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বলি। বাড়ির থেকে এমন একটা জিনিস চুরি, এটা দিয়ে সচরাচর মানুষের কাজে লাগে না, এমন একটা জিনিস। ভয় লাগছে যদি কারোর কোনো ক্ষতি হয় এটা থেকে, তাই তো তোর কথা মনে হলো। তোর বাড়িতে কে কে আছেন? ওই তো আমি, মা, বাবা, কাকু, কাকিমা আর কাকার 2 মেয়ে, রিঙ্কা আর টিঙ্কা। ছোট পিসি পিসেমশাই কাছেই থাকেন, প্রায় রোজই আসেন। বড় পিসিরা থাকে বেনারসে, তবে গত সপ্তাহে ওই ঘটনার আগেই একবার এসেছিলেন। বেশ, আর কোনো কাজের লোক? রিনা, রাত দিনের লোক, বছর 5 হলো আমাদের বাড়িতেই আছে। ইতিমধ্যে ফোনটা বাজলো দেবুর। কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখলো আর তারপর বলল, রাজীব, আমি মুঠি। খবর পেলাম দাদু আর নেই। ও, আই এম সরি। ইটস ওকে। আসি রে। হ্যাঁ, তুই যা, আমি একটু পরেই যাচ্ছি। আরশিয়া, আসি গো। হ্যাঁ। আরশিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর আরশিয়া আর রাজীবও বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে রাজীব বলল, আচ্ছা, ওই গ্লাসগুলোয় কোনো ফিঙ্গারপ্রিন্ট পেলে? না, পরিষ্কার করে দিয়েছে। আচ্ছা, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেল? না, পার্টি থেকে রাহুল হঠাৎই বেরিয়ে যায় একা। সিসিটিভি চেকিং এখনও চলছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, অত বড় বিজনেসম্যানের ছেলে এমন একটা জায়গায় ফ্ল্যাট যেখানে কোনো সিসিটিভি সিকিউরিটি নেই। সারাক্ষণ এই খুন খারাপের আলোচনা আর ভালো লাগে না আসে। সিরিয়াসলি, আই এম ফেড আপ। তার মধ্যেই ফোনটা বেজে উঠল। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, শিওর। নো স্যার, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। উই আর অন ইট স্যার। ইয়েস স্যার। অলরাইট স্যার, জয় হিন্দ। ফোনটা রেখে খুব বিরক্ত দেখালো রাজীবকে। ধুস, কি হলো? কি আর হবে, উপর মহলের ঝাড় জুটলো কপালে। আহারে বেচারা। মৃত্যুর কারণ কিছু জানা গেল আরশি? ইয়েস স্যার, জানা গেল। আরে, তো সেটা আগে বলবে তো। বিষ। হাসছো কেন? ব্যাপারটা কাকতালীয় নাকি অন্য কিছু সেটাই ভাবছি। মানে? বিষের নাম ল্যাট্রোটক্সিন। আর জানো এটা কিসের বিষ? কিসের? বলো দেখি। ব্ল্যাক উইডো স্পাইডার? ইয়েস স্যার। ও মাই গড। তাহলে মেবি উই আর লাকি এনাফ যে দেবু তোমার বন্ধু, অর মেবি সামথিং এলস, যেটা পরে জানতে পারবো হয়তো। আমি একটা কথা ভাবছি, মিস্টার আগরওয়াল যে বিষে মারা গেলেন, দেবুর দাদু সেই বিষের নেশায় সুস্থ থাকতেন কিভাবে? দেখো, আফিমের নেশা মানুষের শরীরকে অত্যন্ত বিষাক্ত করে দেয়, আর সেখানে উনি স্নেক বাইট নিতেন। তার মানে আশা করি বুঝতে পারছো
ঠিক কতটা বিষাক্ত হয়ে গেছিল ওনার শরীর যে সাপের বিষে নেশা মিটত। সেখানে ব্ল্যাক উইডো স্পাইডারের বিষ তো অনেক কম। একটা ব্ল্যাক উইডো স্পাইডারের বিষে সাধারণ মানুষের শরীর খানিকের জন্য অবশ হয়, দ্যাটস ইট। তাহলে মিস্টার আগরওয়াল যে মারা গেলেন? এই জাতের একটা মাকড়সার কামড়ে কেউ মরে না রাজীব। ব্ল্যাক উইডোর বিষ মানুষের জন্য ততটা বিষাক্ত নয় যদি না অনেকটা পরিমাণে ইনজেক্ট করা হয়। মিস্টার আগরওয়ালের ক্ষেত্রে পরিমাণটা অনেক ছিল। দেবুদার দাদু নেশার জন্য নিশ্চয়ই অতটা পরিমাণ নিতেন না, আই গেস। কোথায় বিয়ে করব, বউটার সঙ্গে ঘুরবো, তা না বসে বসে মাকড়সা ঘাঁটো। মাকড়সার রস জোগাড়ও করলো বটে। পরদিন সকালে রাজীব গেল রাহুলের পার্টির লোকেশনে। সেখানে পাবের ম্যানেজারের থেকে সেদিনের পার্টির গেস্ট লিস্ট নিল রাজীব। বেশিরভাগই রাহুলের কলেজ ফ্রেন্ড। ইন্সপেক্টর সিংকে তাদের খোঁজ নিতে বলল রাজীব। তারপর রাজীব গেল মিস্টার আগরওয়ালের বাড়ি। আগরওয়াল ইন্ডাস্ট্রির কর্ণধার মৃত রাহুল আগরওয়ালের বাবা সুমিত আগরওয়ালকে আগে থেকে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিল রাজীব। দুপুর 1টা নাগাদ আগরওয়াল ম্যানশনে ঢুকল রাজীব। বাড়িটা প্রায় রাজপ্রাসাদ বলা চলে। গেট থেকে বাড়ির ভিতরে প্রবেশের দরজা পর্যন্ত যেতে গাড়িতে প্রায় 5 মিনিট মতন সময় লাগল। অবশেষে সাদা শ্বেত পাথরের রাজপ্রাসাদে প্রবেশ করল রাজীব। মিস্টার আগরওয়ালের সেক্রেটারিকে দিয়ে নিজের আসার খবর পাঠালো। মিনিট 5 মধ্যেই এলেন মিস্টার আগরওয়াল। লম্বা চেহারার সুঠামদেহী সুপুরুষ। এসেই বললেন, So, what is the progress, Inspector? एक्चुअली सर मुझे राहुल का रूम चेक करना है और घर पे जो भी लोग हैं उनसे भी पूछताछ करना है। आपके बेटे को जहर दिया गया है। What? यस सर, एंड एज यू आर ए रिनाउंड पर्सन ऑफ दिस टाउन तो आपके राइवल्स भी कम नहीं होंगे, राइट? तो कोई मेरे बेटे को क्यों मारेगा? After all, he doesn't look after my business. Maybe to punish you or maybe something else. মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। কয়েক মিনিট পর বললেন, आपको जो करना है कीजिए, but I want that bastard as soon as possible. आपको किसी पे शक? No idea. Absolutely no idea. सर मैं पहले राहुल का रूम चेक कर लेता हूँ। गोपी, ए गोपी। কয়েক মিনিটের মধ্যে ছোটখাটো চেহারার একটি মাঝবয়সী লোক এসে বলল, জি সাব। सुनो, ये जो साहब है, इनको राहुल बाबा का रूम दिखा दो। রাহুলের ঘরের সামনে এসে গোপী জিজ্ঞেস করল, সাব জি হাম যায় क्या? রাজীব মাথা নেড়ে সম্মতি জানালো। বেশ বড় লম্বাটে গড়নের ঘর। ঘরের মাঝ বরাবর একটা বড় খাট। এক সাইডে একটা 4 পাল্লার ওয়ার্ড্রব আর একদিকে দেওয়াল জুড়ে একটা কর্নার র্যাক আর সাইড টেবিল। খাটের সোজাসুজি একটা এলইডি টিভি। ঘরটা ঠিক ব্যাচেলারের রুমের মতন ছড়ানো ছেটানো নয়, বরং বেশ গোছানো। রাহুলের আলমারি ঘেটে তেমন সন্দেহজনক কিছু পেল না রাজীব। তবে ড্রয়ারের চাবি দিয়ে ড্রয়ার খুলতে একটা ব্রেসলেট পেল, যার মাঝখানে এন লেখা। রাজীবের মনে হলো বেশ দাম। এছাড়া ভর্তি কিছু পর্নোগ্রাফির ভিভিডি আর কিছু কন্ডম। রাহুলের ল্যাপটপটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা ছিল। ল্যাপটপটা হাতে নিয়ে ঘর থেকে বেরোলো রাজীব। फिलहाल ये लैपटॉप कुछ दिन तक मेरे पास ही रहेगा। और एक बात, राहुल के डेथ के बाद किसी ने घर की सफाई किया है क्या? क्या होगा हमें पता नहीं। गोपी से पूछना पड़ेगा। आई हैव टू टॉक विथ योर सर्वेंट्स ऑल्सो, पर उससे पहले घर के बाकी लोगों से बात करनी है। শুরু হলো জেরার পালা। প্রথমে এলেন মিসেস রঞ্জিত আগরওয়াল, মিস্টার আগরওয়ালের স্ত্রী। বেঁটে খাটো চেহারা, কিন্তু দেখে বয়স বোঝার উপায় নেই, এতটাই সুন্দরী।
রাজীবের দেখে মনে হয় ভদ্রমহিলার লাবণ্যময় চোখ দুটোতে এক অসম্ভব আকর্ষণী শক্তি রয়েছে। হ্যালো ম্যাম, আমাদের কথোপকথন আমি রেকর্ড করব এই কেসের জন্য। আপনি প্রথমেই বলবেন আপনার আর রাহুলের সম্পর্ক কি। আমি ওর স্টেপ মাদার। ওর যখন বছর 3 বয়স তখন ওর মা মারা যান, তারপর আমি আসি। বেশ, আপনার সাথে মিস্টার আগরওয়ালের পরিচয় কিভাবে হয়? আমি ওনার অফিসের এক কর্মচারীর স্ত্রী। আমার স্বামীর মৃত্যুর পর আমি ওই অফিসে মিস্টার আগরওয়ালের সেক্রেটারি হিসেবে জয়েন করি। তারপর ওনার স্ত্রীর মৃত্যুর পর আমরা বিয়ে করি। স্ট্রেঞ্জ। আপনি হাসছেন ইন্সপেক্টর? সরি টু সে ম্যাম, আসলে আপনার স্বামী মারা গেলে আপনাদের অ্যাফেয়ার শুরু হলো, আর তারপরেই মিস্টার আগরওয়ালের স্ত্রীর মৃত্যু হলো। একটু বেশি কাকতালীয় হয়ে গেল ব্যাপারটা, তাই না? দেখুন ইন্সপেক্টর, যেটা সত্যি আমি আপনাকে বললাম, এবার বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর। আমার স্বামী মারা যাওয়ার পর আমাদের অ্যাফেয়ার শুরু হয়নি। ওনার স্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ। উনি মারা যাওয়ার পরেই আমরা একে অপরের ওপর একটু ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। অফিসে এই নিয়ে কথাবার্তাও শুরু হয়। সো উই ডিসাইডেড টু গেট ম্যারিড। আপনার আগের পক্ষের আর কোনো সন্তান? ইতিমধ্যে মিস্টার আগরওয়াল এলেন সেখানে। না না না, ওর আগের পক্ষে কোনো সন্তান ছিল না। রাহুলই আমাদের একমাত্র সন্তান। রাহুলের জন্মদিন, ওর মৃত্যুর দিনে আপনি কোথায় ছিলেন? আমরা বাড়িতেই ছিলাম। সকালে রাহুলকে বার্থডে উইশ করি। রাহুল আমাদের থেকে ওর বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেশন করা বেশি পছন্দ করে, তাই ও দুপুরবেলায় ও বেরিয়ে যায়। স্যার, আমি প্রশ্নটা ম্যামকে করেছি, তাই উত্তরটা উনি দিলে আমার সুবিধা হয়। ম্যাম, ওর কোনো গার্লফ্রেন্ড? স্যার, আপনি কিছু জানেন এই ব্যাপারে? কেন নাকি ওর মেয়ে বন্ধু প্রচুর ছিল। এবার তার মধ্যে কখন কে ওর গার্লফ্রেন্ড সেটা বলা বহুত মুশকিল, খুব মুশকিল। আচ্ছা বেশ, ঠিক আছে, পরের জনকে ডেকে দিন প্লিজ। এরপর রাহুলের পিসি রুহি। আমি রাহুলের পিসি। আপনি বাংলা জানেন? আমার হাজব্যান্ড বাঙালি। আমি কামকে সিলসিলে মে অনেক বছর কলকাতায় থেকেছি, তাই বাংলাটা একটু একটু জানি। বেশ, আপনি কলকাতায় চাকরি করতেন, রাইট? এত বড় সম্পত্তির অধিকারী হয়েও চাকরি করতেন, নিজের বিজনেসে জয়েন না করে? আমি সাইকোলজিস্ট, ওখানে মেডিকেল কলেজের সাথে যুক্ত ছিলাম। পরে আমার হাজব্যান্ড দিল্লি শিফট করায় আমিও এখানে চলে আসি। এখানে পার্সোনাল চেম্বার স্টার্ট করি। বাবা সম্পত্তি থাকলে কি আলাদা কিছু করা যায় না ইন্সপেক্টর? তাছাড়া আমার কোনোদিনই বিজনেসে তেমন ইন্টারেস্ট নেই। বেশ, তো রাহুলের মৃত্যুর দিন আপনি কোথায় ছিলেন? আমি সকালে রাহুলকে উইশ করে চেম্বারে বেরিয়ে যাই। তারপর সারাদিন চেম্বারে ছিলেন? ইয়েস, অফকোর্স। আচ্ছা, ওর কোনো গার্লফ্রেন্ড? মেয়ে বন্ধুত্ব কমতি ছিল না, কে গার্লফ্রেন্ড বলতে পারবো না। তবে লাস্ট ফিউ ডেজ নিশা নামটা শুনেছি 2-3 বার ওর মুখে। নিশা? হুই ইজ শি? घर पे कभी देखा नहीं। ওকে ফোনে 1-2 বার কথা বলার সময় নামটা লিতে শুনেছি। ওকে, আপনার হাজব্যান্ড কোথায়? হ্যাঁ, অফিসে আছে। অলরাইট, ওনার সঙ্গে আমি তাহলে কথা বলে নেব, আর বাড়ির যারা কাজের লোক আছে তাদের সাথেও কাল কথা বলে নেব। আমি মিস্টার আগরওয়ালকে জানিয়ে দেব। অ্যান্ড ওয়ান মোর থিং, আপনার চেম্বারের অ্যাড্রেসটা আমাকে দেবেন। ভদ্রমহিলা সাথে সাথেই পার্স থেকে একটা কার্ড বের করে বললেন, দিস ইজ মাই কার্ড। ইজ দেয়ার এনি প্রবলেম ইন্সপেক্টর? আপনাকে অন্য মনস্ক দেখাচ্ছে হঠাৎ? নো নো, নট অ্যাট অল ম্যাম। আজ তাহলে আসি,
ইয়া সেও ফোনে আবারও একটা লোকেশন এসেছে, আবার অন্য নাম্বার। বেরিয়ে ইন্সপেক্টর সিংকে ফোন করলো রাজীব। ওর ফোনে আসা লোকেশনে যেতে বলল, নিজেও সেদিকে গাড়ি ঘোরালো। লোকেশনে পৌঁছানোর আগেই ফোনটা বাজলো রাজীবের। हेलो, हाँ सिंह जी बोलिए, उस नंबर का क्या हुआ? नंबर अभी ट्रैक नहीं हो रहा है सर जी। मैं लोकेशन पे पहुंच गया हूँ, गुड़गांव हाई रोड के पास। अच्छा बोलिए। हाई रोड पे एक गाड़ी में एक आदमी की लाश मिली है सर जी, आप जल्दी से आ जाओ। ফোনটা রেখেই আরশিয়াকে কল করলো রাজীব। একটা লোকেশন পাঠাচ্ছি আরশিয়া, টিম নিয়ে চলে এসো, আবার একটা খুন হয়েছে। মেসেজে আসা ঠিকানায় যখন ওরা পৌঁছয় তখন প্রায় সন্ধে 6:30। রাস্তার ধারেই একটা লাল BMW দাঁড়িয়ে, তার পাশে দাঁড়িয়ে ইন্সপেক্টর সিং। রাজীবকে দেখে এগিয়ে এসে বলল, सर, एक अजीब बात है। राहुल अग्रवाल की तरह इस आदमी के बदन पे भी कोई कपड़ा नहीं है, बॉडी पोस्चर भी सेम है, और वही ओल्ड मॉन्क का बॉटल। ইতিমধ্যে আরশিয়া এগিয়ে গিয়ে বডিটা দেখতে লাগলো। গাড়ির ব্যাক সিটে পড়ে আছে মাঝারি দৈর্ঘ্যের ফর্সা চেহারার এক পুরুষের মৃতদেহ, বয়স আনুমানিক 40-এর ঘরে। মৃতদেহের ঘাড়ের কাছে হালকা লাল দাগ থেকে আরশিয়া বুঝতে পারল একেও কিছু ইনজেক্ট করা হয়েছে। রাহুলের মতন এখানেও লোকেশনে কোনো মোবাইল পাওয়া যায়নি, পাওয়া গেছে একটা ওল্ড মঙ্কের বোতল। গাড়ি থেকে বেরোলো আরশিয়া। রাজীব তখনও কথা বলছে ইন্সপেক্টর সিং এর সাথে। আরশিয়াকে দেখে বলল, কি বুঝলে? দেখো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেম প্যাটার্ন, তবে অটোপসি না করে সিদ্ধান্তে আসা মুশকিল। আচ্ছা, বডিটা কার কিছু জানা গেছে? রাজীব একটা ফটো আইডি এগিয়ে দিল আরশিয়ার হাতে। তাতে লেখা অনুযায়ী এই ব্যক্তির নাম অভিজিৎ কর্মকার, নিউজ 365-এর ভাইস প্রেসিডেন্ট। আই কার্ডে চোখ বুলিয়ে আরশিয়া বলল, ও, বাড়িতে খবর দেওয়া হয়েছে? हाँ सर, उनार वाइफ आसছেন। अरे वाह सिंह जी, आप तो बांग्ला बोलना सीख गए, क्या बात। थोड़ा थोड़ा मैडम जी। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন মৃত অভিজিৎ কর্মকারের স্ত্রী আনন্দী কর্মকার, পরনে হালকা নীল সালোয়ার কামিজ। গাড়ি থেকে নেমে তার ইতস্তত বিক্ষিপ্ত দৃষ্টি গিয়ে পড়ল তার স্বামীর গাড়িতে। এগিয়ে গেলেন সেদিকে। স্থির পাথরের মূর্তির মতন দেখালো তাকে। দাঁড়িয়ে থাকলেন খানিকক্ষণ। আরশিয়া দূর থেকে দেখতে থাকলো তাকে। তার চোখগুলো দেখলে মনে হলো বহু বছরের ক্লান্তি যেন বাসা বেঁধে আছে সেখানে। স্থির দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন স্বামীর মৃত নগ্ন শরীরটার দিকে। টলটলে চোখ দুটো থেকে জলের ধারা নেমে এলো তার গাল বেয়ে। একাই এসেছিলেন তিনি। আরশিয়া এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখল তার। বা হাত দিয়ে মুখের ওপর এসে পড়া ইতস্তত চুলগুলোকে আলগোছে সরালেন। তারপর চোখের জলটা মুছে লেডি কনস্টেবলের হাত থেকে সাদা চাদরটা নিয়ে ঢেকে দিলেন স্বামীর দেহ। এগিয়ে এসে শান্ত কণ্ঠে রাজীবকে বললেন, আপনারা নিয়ে যাবেন ওকে? ইয়েস ম্যাম, অ্যাজ ইউ নো ইটস আ প্রোটোকল ম্যাডাম। আমায় থাকতে হবে? না, মানে না থাকলেও চলবে, দরকার পড়লে পরে ডেকে নেব বা আমিই চলে যাব। আবার একবার তাকালো আনন্দী। তখন ভদ্রলোকের নিথর দেহ গাড়ি থেকে নামানো হচ্ছে। ভদ্রমহিলা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেদিকে। আরশিয়া একটু কাছে দাঁড়িয়ে দেখছিল আনন্দীকে। আনন্দী চলে যেতে এগিয়ে এসে বলল, রাজীব, ব্যাপারটা একটু কেমন লাগলো না? কোন ব্যাপারটা? এই যে ভদ্রমহিলা সদ্য তার স্বামী হারিয়েছেন, কিন্তু তাও ওনার চোখ দুটো কি স্থির,
অটল। একা এলেন, তেমন কান্নাকাটিও নেই, কোয়াইট স্ট্রং। হতে পারে হঠাৎ এমন আঘাতে হয়তো। ওই চোখে এই আঘাতের চেয়েও বেশি আঘাত জমে আছে রাজীব। যে আঘাতের ঘন মেঘ আমি ছোট্টবেলায় মামামের চোখে দেখেছিলাম। অভিজিতের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। 3 দিন পর রিপোর্টে জানা গেল অভিজিতের মৃত্যুও সেই একই বিষে, যে বিষে রাহুল মারা যায়, অর্থাৎ ল্যাট্রোটক্সিন। না, এবার দেবুর বাড়ি যাওয়া দরকার। 21শে মে দেবুর বাড়ি চুরি হয়। তার ঠিক 2 দিন পর 23শে মে রাত 1টার আশেপাশে রাহুলের মৃত্যু হয়। অভিজিৎ মারা গেছে তার ঠিক 3 দিন পর, অর্থাৎ 26শে মে রাত 8টার আশেপাশে। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কি সিরিয়াল কিলিং? আই ডোন্ট নো, বাট কথাটা বলেই ফরেন্সিক টিমের তোলা ছবি দুটো দেখালো আরশিয়া। মাথার তলায় হাত দিয়ে চিত হয়ে শুয়ে দুজনই। রাজীব দেখল ছবি দুটো, তারপর বলল, একটা মানুষ বিষের যন্ত্রণায় মারা গেলে সে কখনোই এভাবে নিশ্চিন্ত ভঙ্গিতে শুয়ে থাকতে পারে না, সে তো ছটফট করবেই। দ্যাট মিন্স খুনি অপেক্ষা করেছে মৃত্যুর, তারপর মৃতদেহকে এইভাবে শুইয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। সাধারণ খুনি হলে এটা করার কি দরকার ছিল, তাই না? যদি সিরিয়াল কিলিং হয় আর কোনো প্যাটার্ন মানা হয়, আই মিন টু সে, ইফ শি ওয়ান্টস টু সে সামথিং, আর যদি সেটা হয়, দেন ইটস নট নর্মাল অ্যাট অল। তুমি এত শিওর হয়ে কি করে বলছো আরশিয়া যে খুনি একজন মেয়ে? 2টো দেহে নখের আঁচড় পেয়েছি, তাও মেয়েদের। আর অভিজিতের নখে কিছু টিস্যু স্যাম্পল আর সামান্য রক্ত পাওয়া গেছে। ওগুলো ডিএনএ অ্যানালিসিস করে দেখলাম ওটা কোনো মহিলার। তাছাড়া রাহুলের যে শার্টটা দিয়েছিলে ওতে চুল পাওয়া গেছে, ওটারও ডিএনএ অ্যানালিসিস করলাম, মেয়েদের। হ্যাঁ, কিন্তু আরশিয়া, বডিগুলোকে এইভাবে রাখার কারণ কি? সেটা ঠিক এখনো বুঝতে পারছি না। হতে পারে বোঝাতে চাইছে যে একই ব্যক্তি কাজটা করেছে, কিন্তু সেক্ষেত্রে তো আমাদের পরিস্থিতি আরও কঠিন হবে রাজীব। এমন যদি হয়, মেবি দ্য কিলার ইজ এ সাইকো। হতে পারে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, অনেকগুলো মার্ডার হলেই কিন্তু সেটা সিরিয়াল কিলিং নয়। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মোটিভ, যেটা ইউজুয়ালি সিরিয়াল কিলিংয়ে মিসিং হয়। মোটিভ কিছু পেয়েছো কি? না, এখনও পাওয়া যায়নি। রাহুল বা অভিজিৎ দুজনেরই মৃতদেহ এমন জায়গায় পাওয়া গিয়েছে যেখানে অন্য বিশেষ কারোর উপস্থিতি ছিল না। রাহুল অত রাতে পার্টি ছেড়ে ফাঁকা ফ্ল্যাটে চলে যায়, আর অভিজিৎ শহরের মূল স্রোত ছেড়ে গাড়ি নিয়ে নির্জন জায়গায় যায়। দ্যাট মিন্স ওরা খুনিকে চিনত। শুধু চিন্ত নয় রাজীব, ভালোভাবে চিনত। ওদের দেহে পাওয়া সতেজ আঁচড় আর কামড়গুলো এটা বোঝায় that they were in a physical relation with that person. ওয়েল, রাহুলের বিছানায় আর অভিজিতের গাড়ির সিটে ওদের সিমেনের ট্রেস পাওয়া গেছে। ইয়েস, এবার যদি তর্কের খাতিরে ধরেও নেই যে মেয়েটাকে ওরা ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, তাহলে প্রশ্ন হচ্ছে মেয়েটা সদিচ্ছায় অমন নির্জন জায়গায় কেন গেল? কিন্তু তার চেয়েও বড় কথা, ওই বিষ কেন নিয়ে গেল, তাও আবার ওরকম রেয়ার বিষ। আর ফিজিক্যালি অ্যাসল্ট করলে বাধা দিতে যে ধরনের আঘাত হওয়া উচিত তেমন তো কোনো চিহ্নই নেই। কিন্তু তুমি যে বললে আঁচড় কামড়ের দাগ আছে। দেখো, কেউ যদি ধর্ষণের চেষ্টা করে তাহলে সাধারণ নর্মাল রিফ্লেক্স ধর্ষণকারীকে সামনে থেকে ধাক্কা দেবে। সেক্ষেত্রে আঁচড় বা কামড়ের চিহ্ন থাকা উচিত সামনের দিকে। যদিও পিঠের দিকে কিছু থাকেও, সেটা এলোপাথারি। কিন্তু এক্ষেত্রে সবকটা আঁচড় পিঠে, ওপর থেকে নিচের দিকে পরপর 3টে আঙুলের আঁচড়, which is a sign of very passionate sex. আচ্ছা, যদি রেড লাইট এরিয়ার কেউ হয়? ওয়েল, অসম্ভব নয়। সাথে সাথে ইন্সপেক্টর সিংকে ফোন করলো রাজীব। सिंह जी, रेड लाइट एरिया के इन्फॉर्मर्स को काम पे लगाइए तुरंत।
ফোনটা রেখে আরশিয়ার দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলাম? রাহুলের বাড়ি থেকে এন লেখা ব্রেসলেট পেয়েছিলে, আর ওর পিসি নিশা নামটা বলে, তাই তো? আর নিশা পার্টিতে ছিল না, নিশার কোনো খবরও পাওয়া যায়নি। তাই আমরা যদি নিশাকে দোষী ভেবে এগোইও, তাহলে রাহুল আগরওয়ালের মতো অভিজাত পরিবারের ছেলে কোনো রেড লাইট এরিয়ার মেয়ের জন্য উপহার কিনবে? চলো এটা যদি মেনেও নি, কিন্তু তার নাম তার পিসিকে বলবে? আই ডোন্ট থিঙ্ক সো। হিসেবটা ঠিক মিলছে না। এটা আমার মাথায় আসেনি, কিন্তু কোনো দিক ছাড়লে আমাদের চলবে না। তাই তাই আপাতত রেড লাইট এরিয়ায় নজরদারি চলুক। আচ্ছা আরশিয়া, রাহুলের দেহে অন্য কারোর টিস্যু স্যাম্পল তো তুমি পাওনি, রাইট? পাইনি। এটা আমার ধারণা, গাড়িতে ফ্ল্যাটের তুলনায় অপেক্ষাকৃত কম জায়গায় বিষ দেওয়ায় অভিজিৎ হয়তো বাধা দেওয়ার চেষ্টা করে। ফ্ল্যাটে রাহুলকে কোনো অসতর্ক মুহূর্তে বিষ দিয়ে দূরে সরে অপেক্ষা করা সহজ, কিন্তু হয়তো গাড়িতে বিষ দিয়ে বেরোনোর আগেই অভিজিৎ ধরার বা আটকানোর চেষ্টা করে। তখন কিছু স্ট্রাগলে অভিজিতের নখে মহিলার গায়ে আঁচড় লেগে যায়। আর তাছাড়া অভিজিতের রক্তে মদের পরিমাণ রাহুলের চেয়ে কম ছিল, তাই অভিজিৎ হয়তো স্ট্রাগলটা করতে পেরেছে। আচ্ছা, নিউজ পেপারের ডিটেলস পড়ে যদি কেউ সেম প্যাটার্নে অভিজিতের খুন করে? হতে পারে, তবে চান্স কম। কারণ একই বিষের নাম পেপারে দেওয়া হয়নি, আর 2 বডি পজিশন, সেম ব্র্যান্ডের মদের বোতল। এত মাইনিউটি ডিটেলস ফলো করা পেপার পড়ে খুবই কঠিন। যদি না এমন হয় যে দুজনের মধ্যে কোনো কানেকশন থেকে থাকে। আর আমায় পাজল করিস না মা, আবার দুজনের কানেকশন? খুনিকে সাইকো ভাবার আরও একটা কারণ আছে রাজীব। কি কারণ? আচ্ছা, ব্ল্যাক উইডো স্পাইডারের একটা টিপিক্যাল নেচার আছে, সেটা জানো? কি নেচার? দে কিল দেয়ার মেল পার্টনার আফটার সেক্স। হোয়াট? ইয়েস, আর এই কারণেই তো এদের উইডো বলে। পুরুষদের তারা শুধুই তাদের ভবিষ্যৎ প্রজন্ম আনার কাজে ব্যবহার করে। প্রথম খুনটায় আমি এটা ভাবিনি জানো, কিন্তু এখন দুটো মার্ডারে এত সিমিলারিটি ভাবাচ্ছে, খুব ভাবাচ্ছে। You mean to say the woman wants to prove herself a black widow spider? না, তা নয়, কিন্তু প্যাটার্ন তো অমনই। কিলার সাইকো হলে কিলারের মনে কি আছে সেটা বোঝার সাধ্য আমাদের নেই, তবে ল্যাট্রোটক্সিন দিয়ে খুন করার পিছনে এরকম কিছু ভাবনা, ইউ নেভার নো, থাকলেও থাকতে পারে। আশিয়া, কিলার যে সাইকো এটা শিওরলি আমরা ভাবছি কেন? হয়তো সে আমাদের ভুল পথে চালাতে চাইছে, যাতে আমরা এরকমভাবে এগোই, সে সেটাই চাইছে। সেক্ষেত্রে রাহুল আর অভিজিতের কোনো কানেকশন কি পাওয়া গেছে? না, আপাতত না, তবে দেখতে হবে। তাহলে সেটা আগে চেক করো। কোনো শত্রুতার কারণে দুটো খুন হলে যোগাযোগ তো থাকবেই, কিন্তু সাইকো হলে উদ্ভট কোনো যোগসূত্র খুঁজতে খুঁজতে খুনি না তৃতীয় ভিক্টিমের কাছে পৌঁছে যায়। তুমি ঠিক বলেছো আরশিয়া, সিরিয়াল কিলিং হলে প্যাটার্নটা বোঝা খুব দরকার। খুনি তার পরবর্তী টার্গেটের কাছে পৌঁছানোর আগে আমাদের তার কাছে পৌঁছতে হবে। আমার মনে হয় কি জানো, তার জন্য না তোমায় দুজন ভিক্টিমের সব ডিটেলস খুঁজতে হবে। আগের দিন তো রাহুলের ঘরে ওই ব্রেসলেট ছাড়া আর কিচ্ছু পাইনি। রাহুলের বাড়ির সার্ভেন্টদের সঙ্গে আজ কথা হয়। বাড়ির বাকি লোকেদের থেকে কিছু জানা গেল? না, তেমন কিছু নয়, তবে চারিত্রিক থেকে খুব সুবিধার ছেলে ছিল না রাহুল, এটা বলা যায়। আর সেই নিশা, তার কোনো খবর? রাহুলের ল্যাপটপ আমাদের আইটি টিম দেখছে, তবে আপাতত যে কটা ছবি পাওয়া গেছে তার মধ্যে সকলেই ওই দিন পার্টিতে ছিল, তো ওখানে কেউ নিশা বলে নেই। আনন্দের সাথে আজই যাব কথা বলতে। তুমি ফ্রি আছো বিকেলে? যাবে? আছি, কিন্তু আমার যাওয়াটা কি ঠিক? লেডি কনস্টেবল থাকবে যদিও, কিন্তু আমার মনে হয় তুমি থাকলে বেটার হয়। আর তাছাড়া ভাবছিলাম আজকের ডিনারটা বাইরে একসঙ্গে করব, তাই আর কি। তবে রাজীব, যদি সিরিয়াল কিলিং হয় তাহলে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ইউ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউর ওয়ার্ক, আই নো দ্যাট আরশিয়া, কিন্তু আমিও ইরেসপন্সিবল নই। বাট তোমার যদি ডিনারে যেতে অসুবিধা হয় তাহলে ইটস ওকে। ওরে বাবারে, কি রাগ! আচ্ছা, যাব না বলেছি কি আমি? যাব।
আমি এখন দেবুদের বাড়ি যাচ্ছি। মিসেস কর্মকারের ঠিকানাটা তোমাকে টেক্সট করে দেবো। ওকে? ওকে, ঠিক আছে। আর শোনো, আমি কিন্তু ডিনারে করিমসের বিরিয়ানি খাবো, ব্যাস। আর ট্রিটটা কিন্তু তোমার। ঠিক আছে। ল্যাব থেকে বেরিয়ে রাজীব গেল দেবুর বাড়ি। ওল্ড দিল্লিতে দেবুর বাড়ি, জন্ম থেকে এখানেই ওরা। একতলা বাড়ি হলেও বেশ বড়। একটা ছোট বাগান পেরিয়ে বাড়িতে ঢোকার দরজা। আসার কথা আগে থেকেই বলা ছিল দেবুকে, তাই বেল দিতেই দেবুই দরজা খুলল। বাড়িতে পৌঁছতেই দেবুর মাকে প্রণাম করল রাজীব। তারপর হল ঘরে এসে ওর বাবাকে প্রণাম করে বলল, আমায় চিনতে পারছেন কাকু? আমি দেবুর বন্ধু রাজীব। দেবুর বাবা সৌরেন্দ্র চট্টোপাধ্যায়, একটু ভারিক্কি চেহারা। গম্ভীর গলায় উত্তর দিলেন ভদ্রলোক। হ্যাঁ, অনেক দিন পর এলে, বসো। হ্যাঁ বসি, তবে আজ কিন্তু একটা কাজের ব্যাপারে এসেছি। আমার কিছু প্রশ্ন করার ছিল। আমরা সবাই আছি, যা জিজ্ঞেস করার করো। এর মধ্যে দেবুর মা এলেন। ঠিক বাঙালি মেয়েদের মতোই বললেন, ওসব পরে হবে, আগে খা কিছু। তুই ছোটবেলায় কত আসতিস তোরা, এখন আর মনেই পড়ে না। বলতে বলতেই এক থালা খাবার নিয়ে মাঝারি উচ্চতার একটি মেয়ে সালোয়ার কামিজ পরে ঘরে প্রবেশ করল। রাজীব বুঝতে পারল মেয়েটি কাজ করে এই বাড়িতে। দেবুর দিকে তাকিয়ে বলল, ওকে? ও হলো রিনা, বছর 5 আছে আমাদের বাড়িতে। আচ্ছা বেশ, তাহলে রিনাকে দিয়ে শুরু করা যাক। রিনা, তুমি কি বাঙালি? বাংলা বোঝো? গুড। দাদুর দেখাশোনা তুমিই তো করতে? হ্যাঁ। এর আগে তুমি কোথাও কাজ করতে? না, এটাই প্রথম। বেশ। তোমার বাড়ি কোথায়? আমার শ্বশুরমশাই এনেছিলেন ওকে, উনিই বলেন ওর কথা। ওর যখন বছর 15 বয়স তখন নিয়ে আসেন ওকে এখানে। সেই থেকে আমাদের কাছেই আছে। শ্বশুরমশাই ওকে খুব ভালোবাসতেন। দাদুর নেশার কথা তুমি কি জানতে? দেখো, মিথ্যে কথা বলো না, কারণ তোমাদের বাড়ি থেকে যে জিনিসটা চুরি হয়েছে তা দিয়ে সম্ভবত আরও 2টো খুন হয়েছে। মানে কি বলছিস? ঠিকই বলছি। তোর বাড়ি থেকে জিনিসটা চুরি হওয়ার ঠিক 2 দিন পরে দিল্লির বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে রাহুল আগরওয়াল খুন হয়। আর কাল নিউজ 365-এর ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ কর্মকার খুন হয়েছেন। কিন্তু চুরি হওয়া বিষয়ে যে খুনটা হয়েছে সেটা এতটা শিওর হচ্ছিস কি করে? কারণ 2টো খুনেই ল্যাট্রোটক্সিন নামক বিষের ব্যবহার করা হয়েছে, যেটা ব্ল্যাক উইডো স্পাইডার থেকে পাওয়া যায়। তাই ব্যাপারটাকে জাস্ট কাকতালীয় বলে মনে হচ্ছে না। কাজেই রিনা, কোনো কথা লুকিয়েছেও না, তাতে ভবিষ্যতে কিন্তু তোমারই সমস্যা বাড়বে। জানতাম, নেশা করতেও জানতাম, কিসের নেশা তা জানতাম না। দাদু বলেছিল কাউকে বলবি তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। আমার তো যাওয়ার নেই কোথাও, তাই কিছু বলিনি। কি জানতিস তুই, তাও বলিসনি আমাদের? আহা, শান্ত হও। শুনলে তো, বাবা ভয় দেখিয়েছিলেন ওকে। তবে রিনা, তুই আমাকে বললে পারতিস। খুব খুব ভয় পেয়েছিলাম কাকিমণি। কোথায় যাব বলো? আমি তোমার কি মনে হয় চুরিটা কে করতে পারে? আমি জানি না, আমি জানি না, সত্যি বলছি। দাদু স্নেক বাইট নিতেন, এটা তো আপনি জানতেন কাকু। মাকড়সার ব্যাপারটা কি টেরই পাননি? পেলে কি করতে দিতাম? হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, দাদুর ঘরটা আমি একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারিস, আয়। বাড়ির পশ্চিম প্রান্তে শেষ ঘরটার কাছে গিয়ে থামল দেবু। বেশ বড় দরজাটা, খুলল চাবি দিয়ে। দরজা খুলতেই বাতাসের সাথে একটা ওষুধ, ফেনাইল আর সাথে আরও কিছু মিশ্রিত বোটকা গন্ধ নাকে এলো। ঘরটা বেশ একটু অন্ধকার। ঘরের একপাশে একটা সিঙ্গেল বেড, বেশ টান টান করে চাদর পাতা। তার পাশেই একটা বেশ একটু পুরনো ডিজাইনের কাঠের আলমারি। রাজীব দেবুকে জিজ্ঞেস করল,
ঘরটা এখনো কেউ পরিষ্কার করে? হ্যাঁ রে, রিনাই করে। আমার এখানেই একটা বড় ভুল হয়ে গেছে। এটা তোকে বারণ করা উচিত ছিল আমার, কিন্তু সেদিন এমনভাবে চলে গেলি, আর তারপর ভাবিও না কেসটা এমন মোড় নেবে। ঘরটা পরিষ্কার না হলে কিছু ক্লু পাওয়া যেত রে। আচ্ছা, এই আলমারিটা খোলা যাবে রে? হ্যাঁ দাঁড়া, দেখি চাবিটা। বলেই দেবু চাবির গোছা বের করলো খাটের বিছানার তলা থেকে। তুইও তো এই ঘরে ভালোই আসতিস, তাই না? হ্যাঁ মানে আসতাম মাঝে মাঝে। চাবিটা এগিয়ে দিল দেবু। একটা মচ করে আওয়াজ করে খুলল আলমারিটা। তারপর পিছন ঘুরে দেবুর দিকে তাকিয়ে রাজীব বলল, আচ্ছা, দাদু কতদিন বাইরে যান না? মানে এই ঘরেই থাকেন? এই মাস তিনেক। 3 মাস আগে কি এমন ঘটেছিল? তেমন কিছু না, বাইরে যেত, নেশাবান করে আসতো, তাই আর কি। বাবা বেরোনোটা একেবারেই বন্ধ করলেন। বাজে লোক ছিল একটা, নিজের দাদু বলতে আমার রীতিমতো ঘেন্না করে। ইতিমধ্যে রিনা এসে দরজায় দাঁড়িয়ে বলল, কাকিমা ডাকছে। এই রাজীব, তুই দেখ, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। রাজীব আলমারিটা দেখতে থাকলো। আলমারিতে তেমন কিছু নেই, কিছু জামা কাপড়, একটা রূপোর কৌটো, যদিও তার ভিতরে ফাঁকা, আর একটা ডায়েরি। ডায়েরিতে অসংখ্য আঁকিবুকি কাটা। তার মাঝে একটা জায়গায় লেখা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমুদয়। একবার দুবার নয়, বারবার লেখা। তবে কি বাড়িতে কোনো অন্যায় হচ্ছিল আর দাদু সে কথা জানতেন আর জেনেও সহ্য করছিলেন? এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়ল রাজীব। দেবুর ডাকে সম্বিত ফিরল তার। বলছি, তোর হয়েছে রে? আসলে ওই পিসিরা বেরোবে তো, তাই। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কিছুক্ষণ পরেও রাজীব না যেতে দেবু আবার এলো। এসে বলল, শোন না, পিসিরা বেরিয়ে যাবে তো, তোর কিছু বলার থাকলে বলে নে আগে গিয়ে। রাজীব ডায়েরিটা এগিয়ে দিল দেবুর হাতে। তারপর বলল, আচ্ছা এটা দেখ তো, বারবার পাতায় পাতায় এই কথাটা কেন লেখা? আর কি পাগলের প্রলাপ। ওকে, ডায়েরিটা আমি রাখছি, ঠিক আছে? দেবু মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। রাজীব ঘর থেকে বেরিয়ে বলল, চুরিটা ঘরের ভেতরেরই কেউ করেছে। তোকে কিন্তু আমি এই জন্য এখানে আনিনি রাজীব, যে তুই আমার বাড়ির লোকেদের ওপরই সন্দেহ করবি, তাদেরকেই চোর বলবি। তুই আমাকে ঠান্ডা মাথায় একটা কথার উত্তর দে। এই ঘরে গত 3 মাসে বাইরের কোনো লোক এসেছিল? এই ঘরে আমি আর রিনা ছাড়া বাড়ির কোনো লোক আসে না। বাইরের লোক আসার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তার মানে কি বলতে চাইছিস তুই? ওই রিনা কিনা জানি না, তবে দেখ দেবু, দাদুর ঘরের জানলা দরজায় কোথাও জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। ছিটকিনিগুলো একদম ঠিকঠাক রয়েছে। তাহলে আর কি হতে পারে বল? আমি কিছুই বুঝলাম না। বাড়ির কারোর কী স্বার্থ থাকতে পারে এতে? কি করে বলি বলতো সেটা? একটু অপেক্ষা করে যা, সত্যিটা আমিই বের করব। অপেক্ষা কি করে করি বলতো, যেখানে তুই বলছিস যে এই বিষে দুটো খুন হয়েছে? চিন্তা করিস না, তুইও জানিস আর আমিও জানি যে বিষটা পাওয়া অতটা সহজ নয়। চুরির 2 দিন পরেই খুন, সেক্ষেত্রে মিলটা কি খুব কাকতালীয়? দেবু একটু বিরক্তির সাথে মাথা নাড়ল। তারপর রাজীবকে নিয়ে হল ঘরে পৌঁছাল। হলে আসতে আসতে আলোচনা শুনে দাঁড়িয়ে গেল রাজীব। দেবুর বড় পিসি বলছেন, দেখ, বাবা নেই, এবার তো সম্পত্তির ভাগ বাটোয়ারাটা হওয়া দরকার। দেবু এগোতে গেলে রাজীব ইশারায় বারণ করে। দরজার পাশেই দাঁড়িয়ে যায় ওরা। বাবা এমন কাণ্ড কেন করলো সেটাই তো বুঝলাম না। দেবু ছোট পিসি বললেন, মা কেন বুঝলি না বল দেখি? নেশার ঘরে তো তুই করিয়েছিস। দিদি, তোর মাথাটা গেছে? এই চিনলি তুই আমায়? আমার করানোর হলে নিজের ছেলের নামে করাবো, খামোখা একটা কাজের মেয়ের নামে কেন? এ কি, দরজার পিছনে কেন তোমরা? দেবু, ভিতরে নিয়ে আয় রাজীবকে। আমায় মাফ করবেন, এইমাত্র কিছু কথা কানে এলো। আলোচনাটা দাদুর উইলের ব্যাপারে সম্ভবত। হ্যাঁ,
বাবার যাবতীয় যা টাকা কড়ি ছিল নেশা ভাঙ করে উড়িয়ে দিয়েছিলেন। সম্পত্তির মধ্যে এই বাড়ি আর আমাদের কলকাতার একটা বাড়ি। এই বাড়ি করার পিছনে বেশিটা অবদানই আমার আর আমার ভাইয়ের, মানে দেবুর কাকার। কিন্তু কলকাতার বাড়ি বাবার, তাই তার উপর বাবার 4 সন্তানের সমান অধিকার বর্তায়। এবার জানি না কেন বাবা কলকাতার ওই বাড়ি রিনার নামে করে দিয়েছেন। রাজীব বেশ অবাক হয়ে রিনার দিকে তাকালো। রিনা তখন রান্নাঘরের কাজে ব্যস্ত। রাজীব ওকে নির্দেশ করে বলল, এই রিনা? দেবুর বাবা মাথা নেড়ে সম্মতি জানালেন। কিন্তু কেন? রিনা জানে? এবার রিনাকে ডাকতে বলল রাজীব। ও এলে ওকে জিজ্ঞেস করল, কি ব্যাপার রিনা? তোমার নিশ্চয়ই কারণটা জানা আছে। জানে না আবার, এই জন্যই বাবার নেশার ব্যাপারটা তুই আমাদের বলিসনি। কখন নেশার ঘরে কি করিয়ে নিয়েছে বাবাকে দিয়ে দেখো। এসব কাজের মেয়েদের না একেবারে বিশ্বাস করতে নেই। আহা ছোট, তা কেন বলছিস? মেয়েটা তো সব ছাড়তে চেয়েছে, কিন্তু এই তুমি রাখো তো বৌদি, ওসব যে নাটক এখনো বুঝলে না তুমি। কিন্তু কিন্তু কি কাকিমা? কিন্তু উইলে লেখা রয়েছে যে ও যদি সদিচ্ছায় এই সম্পত্তি কাউকে দিয়ে যায় তবে সে যেন কোনোভাবেই এই চট্টোপাধ্যায় পরিবারের লোক না হয়। তার মানে উনি কোনোভাবেই চাননি যে এই সম্পত্তির ভাগ এই পরিবারের কেউ পাক। আপনার দাদুর ঘরের ওই চুরি কে করতে পারে সেই ব্যাপারে কিছু জানেন? কি করে জানবো কোন পাগলে ওই জিনিস নিয়েছে? আরে এতে আমার মাথা ব্যথাও নেই। কি করব বলুন, আমার তো কাজ, আমায় তো মাথা ব্যথা করতেই হবে। 2টো খুন হয়েছে ওই জিনিসে, তাই আপনার কাছে ম্যাটারটা গুরুত্বহীন হলেও আমার কাছে এটা ডিউটি। দেখো বাবা, ও একটু এমনই। তার উপর তো বুঝতেই পারছো যে উইলের ব্যাপারটা নিয়ে আমরা সবাই একটু উদ্বিগ্ন, তাইও এভাবে রিয়্যাক্ট করে ফেলেছে। তো তুমি আমায় জিজ্ঞাসা করো, তোমার যা জানার। আমি দেবুর কাছে শুনলাম আপনারা দাদু মারা যাওয়ার কদিন আগেই এখানে এসেছেন। হ্যাঁ, গত মাসে তো মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তাই এসেছিলাম। এর মধ্যেই এমন ঘটনা। চুরির ব্যাপারে কাউকে সন্দেহ? না বাবা, কিছুই বুঝতে পারছি না আমরা। আচ্ছা দেবু, তোর 2 বোন রাইট? কি যেন নাম, রিঙ্কা টিঙ্কা? ইয়েস, তা ওদের দেখছি না। কলেজে তো ওরা ফেরেনি এখনো, চলে আসবে এক্ষুনি। কলেজের পর টিউশন থাকে তো। ওই তো বেল বাজলো। এই রিনা, দেখ তো। রিনা দরজা খুলতেই বছর 18-19-এর 2টি মেয়ে ঘরে ঢুকল। একজনের পরনে জিন্স আর টি শার্ট, আর একজনের পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ। পোশাক আশাকেরই পার্থক্য ছাড়া দুজনের মধ্যে চেহারার আর কোনো তফাৎ নেই। রাজীব ওদের দেখে দেবুর দিকে তাকিয়ে বলল, বাবা এত মিল, এ তো পুরো সীতা আর গীতা। আইডেন্টিক্যাল টুইন্স তো। আলাদা জামা কাপড় দিয়ে আমরাই চিনতে পারি, নইলে এমনি চিনতে পারি না। ওই দেখ, ওই গোলাপি সালোয়ার কামিজ পরা ও হলো রিঙ্কা, আর জিন্স আর টি শার্ট পরা ও হলো টিঙ্কা। আচ্ছা, দাদুর ঘরে চুরির ব্যাপারে তোমরা কিছু জানো? রিঙ্কা উত্তর দিল, আমরা খুব বেশি দাদুর ঘরে যেতাম না। রিনাদি আর দাদা ভাই সবচেয়ে বেশি যেত। ওরাই কিছু জানে না বলছে, আমরা কি জানবো? রাজীব উঠল এবার, হাত জোর করে দেবুর বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বেশ, আজ তবে আসি, কেমন? হ্যাঁ এসো। এরপর একদিন দেবুর বন্ধু হিসেবে এসো, পুলিশ হিসেবে নয়। নিশ্চয়ই কাকু, দেবু বিয়েটা করুক, একদম চলে আসবো। বল তো দেখি তোরা, আমাদের কথা তো শুনবে না। বয়স তো হচ্ছে নাকি? তা তুই কবে করছিস? এবার ঝেড়ে কাশো তো বাছাধন, কি কেস? চল এখন আসি কাকিমা। তারপর কিছুটা এগিয়ে এসে বলে, আরে আমার কেস ছাড়, তোরটা বল। আমার আবার কোন কেস? নো 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 নো, সামথিং ইজ দেয়ার, আই নো। আমার নজরে ফাঁকি দিবি তুই? হ্যাঁ আচ্ছা বাবা, দেব না ফাঁকি। একজনকে আমি লাইক করি,
তবে সময় হলে সব জানাবো, এখন না। আচ্ছা, সে দেখা না হয় পরে হবে, আগে নামটা তো বল। রমিতা সিং। আরে বাস, পাঞ্জাবি? হ্যাঁ, ওটাই তো চাপ বন্ধু, ওটাই তো চাপ। এর মধ্যে রাজীবের ফোন বাজলো। ওদিক থেকে আরশিয়া বলল, হ্যাঁ হ্যালো রাজীব, বেরোবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বেরো, আমার হয়ে গেছে, আমি পৌঁছে যাব। এই তোমার কি ফোন করতে প্রচুর টাকা লাগে? হ্যাঁ, কেন? ফ্রি তো। রকম সকম দেখে তো মনে হয় না। ফোনটা চিরকাল আমাকেই করতে হয়। বেশি লেট করলে কিন্তু আমি চলে যাব। আরে বাবা, আসছি। ফোনটা রেখে রাজীব বলল, ঠিক আছে, আমি যাই। তোর গল্প পরে একদিন বসে জমিয়ে শুনবো। এখন আমার ম্যাডাম খেপে গেছেন, গিয়ে শান্ত করি গিয়ে। ঠিক আছে? হ্যাঁ ভাই, এই যা, তোর তো আবার ঘরে বাইরে দুদিকেই বিপদ। যা যা যা। হ্যাঁ, সে আর বলতে। অভিজিতের ফ্ল্যাট গুড়গাঁওয়ের সেক্টর 62-তে। সেখানে পৌঁছাতেই রাজীব দেখল আরশিয়া সেখানে দাঁড়িয়ে এক মনে কিছু একটা দেখছে। পার্কিং লটে দাঁড়িয়ে আছে সেই লাল BMW। আজই পুলিশ রেখে গেছে সেই গাড়িটা, যার ব্যাক সিটে কদিন আগে পাওয়া যায় অভিজিৎ কর্মকারকে। রাজীব আসতেই আরশিয়া বলল, কি অদ্ভুত না, বেঁচে থাকার জন্য, ভোগ করার জন্য এত কিছু, অথচ সবই কেমন এক পলকে শেষ। রাজীব উত্তর করল না কিছু। লিফটে উঠে 10th ফ্লোরের বোতাম প্রেস করল। লিফটের ভিতরে খানিকক্ষণের নিস্তব্ধতা। লিফটের দরজা খুলতে রাজীব বলল, এই যে ডান দিকে। ওরা বেল দিল। দরজা খুললেন মিসেস কর্মকার। দরজা খুলেই হাত জোড় করে নমস্কার করে বললেন, আসুন। আরশিয়া দেখল তার চোখ দুটো আজও একই রকম শান্ত, স্থির আর অটল। আজ তার পরনে সাদা সালোয়ার, চোখ দুটো কোটরে ঢোকা, যেন বহু বছর ধরে একটু ঘুমের জন্য প্রতীক্ষারত। কিন্তু সেই চোখও তার সৌন্দর্যকে কমাতে পারেনি এতটুকু। অত্যন্ত আধুনিক কায়দায় সুসজ্জিত ফ্ল্যাট। ঘরের ভিতরে ঢুকতেই সোফা সেটের দিকে দেখিয়ে বসতে বললেন মিসেস কর্মকার। বসতেই এক মাঝবয়সী মহিলা ট্রেতে জল নিয়ে এলেন। আপনারা এখানে কত বছর? আমি 10 বছর। আর আপনার হাজব্যান্ড? ওর জন্ম এখানেই। আপনি আগে কোথায় থাকতেন? কলকাতায় থাকতাম, কর্মসূত্রে এখানে আসি। কোথায় কাজ করেন? করি না, করতাম নিউজ 365-এ, যেখানে অভিজিৎ ছিল। আপনাদের পরিচিতি কি তবে কর্মসূত্রেই? আমি কলকাতায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা মিডিয়া কোম্পানিতে চাকরি পাই। 1 বছর পর দিল্লিতে ট্রান্সফার হয়। তারপরেই নিউজ 365-এ জয়েন করি। সেখানেই অভিজিতের সঙ্গে পরিচয়। তার মানে লাভ ম্যারেজ? ও, জানাই হলো না। আপনার ফ্যামিলি, মানে পরিবারের অন্য কাউকে দেখছি না। আমার লাভ ম্যারেজ নয়। আমার পরিবার বলতে আমার মা ছিলেন, তিনি বছর 2 হলো মারা গেছেন। আমার আর কেউ নেই। আপনি বললেন আপনাদের লাভ ম্যারেজ নয়, দেন অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? না, সেটাও নয়। আমি কলকাতা থেকে এখানে আসার 1 বছর পর, যখন আমি নিউজ 365 জয়েন করি, আমার নেক্সট সিনিয়র অভিজিৎ ছিল। বছর 2-এর মধ্যে আমার কাজ সকলের নজরে আসে, আমার প্রমোশন হয়। অভিজিৎকে টপকে যাই আমি। এখানে আসার পর বাঙালি বলে ওর সাথে কথাবার্তা বেশি হতো, বন্ধুত্ব হয়ে যায় বেশ সহজেই। আমার প্রমোশনে অভিজিৎ খুশি হয়, কিন্তু খুশি হওয়াটা যে কত বড় নাটক ছিল সেটা পরে বুঝতে পারি। নাটক? হ্যাঁ, নাটক।
আমাকে বলেছিল, উই উইল সেলিব্রেট ইয়োর সাকসেস। আমিও চলে যাই নয়ডার একটা ফার্ম হাউসে। আপনি শান্ত হন, শান্ত হন, জল খান প্লিজ, জল খান, একটু শান্ত হন প্লিজ, শান্ত হন। না না, আজ বলতে দিন আমায়, প্লিজ আজ বলতে দিন। আপনি বলুন। সেদিন ফার্ম হাউসে he raped me. What? সেদিন ফার্ম হাউসে আমাদের অফিস কলিগদের আসার কথা ছিল। আমি গিয়ে দেখি কেউ নেই সেখানে। আমি চলে আসতে চাই, তখনও বলেছিল সবাই আসবে। তারপর একটা সফট ড্রিঙ্ক দেয়, সেটা খাওয়ার পর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান আসে, আমি ওর বিছানায়। He was sitting right in front of me. আমার তলপেটে তখন অসহ্য যন্ত্রণা, সারা গায়ে কালশিটে। অভিজিৎ এগিয়ে আসে, এসে বলে, দিস ইজ ইউ। আমাকে টপকে যাবে, এটাই তোমার জায়গা বলেই একটা ভিডিও দেখায় আর বলে, আমার হাত কতটা দূরে যেতে পারে নিশ্চয়ই জানো। এটা ভাইরাল হওয়ার আগে চলে যাও এখান থেকে। ও ভিডিও দেখালো আর তুমি ভয় পেয়ে গেলে, পুলিশের কাছে গেলে না? হোয়াট ইজ দিস? আমি আর আমার মা ছিলাম সংসারে। মা ভয় পেয়েছিল, এই আঘাত সহ্য করতে পারেনি। মায়ের একটা অ্যাটাক হয়, সে যাত্রায় বেঁচে গেলেও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে জানতে পারে যে আমি কনসিভ করেছি, কিন্তু কমপ্লিকেটেড প্রেগন্যান্সি। অ্যাবর্শন করলে আমার লাইফ রিস্ক হতে পারত, তাই ডাক্তার করতে চাননি। আর সেই জন্যই তাই ওর ফ্যামিলিতে জানাতে বাধ্য হয় মা। তারপর বিয়েটা কি করে হলো? আর তারপর ওর বাবা ব্যাপারটা চেপে যেতে বললেন, ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দেন। ওর বাবাই ওই ভিডিওটা ডিলিট করান। বিয়ের প্রস্তাবটা মা মেনে নেয়। ঘেন্না হয়ে যায় আমার নিজের প্রতি। মার জন্য সব মেনে নিই আমি। বাচ্চাটা বাঁচেনি। আমার জীবনটা নষ্ট করে সে চলে গেছে। আর চাকরি ছাড়তাম কি করে? সংসারটা তো আমার ওপর ছিল, তাই না? কিন্তু সেই মানসিক দৃঢ়তা, সেটাই তো নষ্ট হয়ে যায় আমার। মনে হতো সবাই আমায় দেখছে। You can never understand the meaning of rape. আবার সেই মানুষের সাথে বিয়ে, ভগবান। আর অভিজিৎ, সে মেনে নিল এই বিয়ের এই প্রস্তাব? কেন মানবে না? ও আমাকে হারাতে চেয়েছিল, আর এতেও জিতে গেল। চাকরিটা খুব কষ্ট করে চালাচ্ছিলাম। বিয়ে ঠিক হওয়ার পর আর পারলাম না, চাকরিটা ছাড়তে হলো আমায়। ওর বাবা তো অঢেল টাকা। ছেলের কুকীর্তি ঢাকতে উনি আমার মাকে কথা দিলেন আমার আর মায়ের দায়িত্ব নেবার। এই ফ্ল্যাটটাও করে দিলেন। নিজেকে বিক্রি করে দিলাম। আর অভিজিতের কাছে বিয়ের তো কোনো মূল্যই নেই, সে তো আপনি বুঝতেই পারছেন। আর শরীরের তো অভাব নেই, ওর গায়ে জোরও ছিল ছিনিয়ে নেওয়ার, আর সামর্থ্যও ছিল কিনে নেওয়ার। আপনার কখনো রাগ হয়নি? কখনো প্রতিশোধ নিতে ইচ্ছে করেনি? হয়েছে, ভীষণভাবে হয়েছে। কখনো কখনো মনে হয়েছে মেরে ফেলি, কিন্তু পারিনি। আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, একাই থাকি। আমরা আলাদা থাকি। আর আমার বিয়ের পরেই মা মারা যান।
দিল্লির মতো জায়গায় আপনি এতটা এডুকেটেড হয়ে এমন একটা সম্পর্ক বহন করছিলেন যেখানে কোনো ভালোবাসা তো দূর, শুধু ঘৃণা আছে। আর আর এমন মানুষকে বিয়ে? ভালোবাসা কিছুই নেই। সম্পর্কে জোর খাটাতে এক দুবার এসেছিল, তাড়িয়ে দিয়েছি। আমি খুশি, বিশ্বাস করুন। যেটা আমি পারিনি সেটা অন্য কেউ পেরেছে। কিছু মনে করবেন না। আই থিঙ্ক ইউ নিড আ সাইকিয়াট্রিস্ট। মনে কেন করব? আমি যাই তো একজনের কাছে, আমি বুঝি। কি নাম? রুহি সেনগুপ্ত। ও আই সি। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? যদিও মোটিভ আপনারও যথেষ্ট আছে। মোটিভ থাকলেও সাহস নেই। ওর অফিসের এক রিপোর্টার সিমি আমার খুব ভালো বন্ধু। আমার সাথে প্রায় কথা হতো ওর। অভিজিতের ঐন্দ্রিলা বলে কারোর সাথে ঘোরাফেরার কথা শুনেছি ইদানিং। তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন যদি কিছু জানে। রাজীব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ আমরা উঠি, পরে দরকার পড়লে আবার আসবো। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় করিমসে আর যাওয়া হলো না। কাজেই পাঞ্জাবি ধাবায় ডিনার সারতে যেতে হলো ওদের। ডিনার অর্ডার করে রাজীব বলল, রুহি সেনগুপ্ত কে বলো তো? কে? রাহুল আগরওয়ালের পিসি। হোয়াট? পুরো ঘেঁটে যাচ্ছে আরশিয়া। এতক্ষণ ভাবছিলাম মেবি কোনো সাইকো, এখন আবার মনে হচ্ছে মেবি নট, কারণ লিঙ্ক পাওয়া গেল। তাহলে তো এবার ওনার চেম্বারে যাওয়া দরকার। অভিজিতের অফিস আর রাহুলের ফার্মেও যাওয়া দরকার। বলার পর রাজীব দেখল আর সে এক দৃষ্টে কি যেন ভাবছে। ওই হ্যালো, কি ভাবছো? হ্যাঁ, না আসলে ভাবছি যে আমাদের সমাজ কি আদৌ এগিয়েছে, নাকি সবটাই মুখোশের আড়ালে। যে মা একা তার মেয়েকে বড় করলেন, তাকে চাকরির উপযুক্ত করলেন, সেই মাই মেয়ের সন্তান সম্ভব হওয়ার কথা শুনে মেয়েকে তুলে দিলেন মেয়েরই ধর্ষকের হাতে। ছি, কোথায় পড়ে আছি আমরা রাজীব? সমাজ আমাদের দেখবে না আরশিয়া। আজ বলবে, কাল বলবে, পরশু নতুন গল্প ঠিক পেয়ে যাবে। তাই নিজের প্রতিবাদ নিজেকেই করতে হয়। আনন্দিত যথেষ্ট প্রতিষ্ঠিত ছিল, ও কেন এমন একটা জিনিস মানল? যদি ওর সব কথা সত্যি হয় তাহলে বলতেই হবে ওর চারিত্রিক দৃঢ়তা যথেষ্ট কম ছিল। ধর্ষণ এমন এক জিনিস যেটা শরীরের সাথে মনকেও মৃতপ্রায় করে দেয় রাজীব। বাইরে থেকে সেটা বোঝা অসম্ভব। এর মধ্যে খাবার এসে গেল। নাও, খেয়ে নাও। ওকে স্যারজি। আজ একটু দেরিতে ঘুম ভাঙল রাজীবের। এমনিতেই রোজ ভোর 5টায় উঠে মর্নিং ওয়াকে যাওয়া বহুদিনের অভ্যেস তার, কিন্তু বোধহয় অ্যালার্মটা দিতে ভুলে গেছে কাল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা বানিয়ে খেতে যাবে, ফোনটা বেজে উঠল। ইন্সপেক্টর সিং কল করেছেন। अच्छा ठीक है, मैं आधे घंटे में निकलता हूँ। পুলিশ স্টেশনে পৌঁছে রাজীব দেখল সেখানে প্রফেশনাল হ্যাকার সুরিন্দর আগে থেকেই বসেছিল। बोलो सुरिंदर। राहुल के फेसबुक अकाउंट का पासवर्ड हैक हो गया है। कुछ मिला क्या? नहीं, वैसे तो कुछ नहीं मिला, पर एक और इंटरेस्टिंग बात है सर जी। राहुल का और एक अकाउंट था, मतलब अभी भी है, जहां पे वो सिर्फ एक ही लड़की से चैट करता था। फिलहाल तो वो अकाउंट डिलीटेड है, पर ये निशा त्रिवेदी के नाम पे रजिस्टर है। निशा? यस सर। राहुल के डेथ के अगले ही दिन वो अकाउंट डिलीट हो गया था। वो तो फोन नंबर लोकेट हुआ सिंह जी, जिससे मुझे लोकेशन आ रहा है। सर जी, मैं बताने ही वाला था। वो दो मैसेज विक्टिम के मोबाइल से किया गया है। पहले वाला राहुल का और दूसरा अभिजीत का।
फोन उसके बाद से ऑफ है, इसलिए लोकेशन ट्रेस नहीं हो पा रहा है सर। व्हाट अ प्लान। निशा और राहुल के चैट डिटेल्स में कुछ मिला क्या? दे वर इन ए रिलेशनशिप सर। चैट से तो इतना ही लग रहा है, पर मैक्सिमम चैट में कुछ टाइमिंग है। मतलब? देखिए, বলে ল্যাপটপটা রাজীবের দিকে ঘোরালো সুরেন্দর। রাজীব দেখল চ্যাট শুরু মাস 3 আগে। সেখানে অল্প বিস্তর কথোপকথন থাকলেও তারপর থেকে টুমরো 10:30 PM নয়ডা অ্যাট ইউর ফেভারিট রেস্টুরেন্ট, তার 3 দিন পর টুমরো 9:30 PM নয়ডা অ্যাট আওয়ার ফেভারিট টি স্টল, আর এভাবে চলতে চলতে রাহুলের জন্মদিনের ঠিক আগের দিন রাহুলের মেসেজ, নিড মাই গিফট অ্যাট আওয়ার ফেভারিট প্লেস, ইউ নো দ্য টাইম। অপরপক্ষের রিপ্লাই শুধু একটা ইমোজি। চ্যাট দেখে এটা পরিষ্কার দুজনেই কোনো কারণবশত এই সম্পর্ক গোপন করতে চেয়েছিল। মেসেজগুলো দেখে রাজীব বলল, निशा का लैपटॉप का आईपी एड्रेस निकालो सुरेंदर। सर मुझे थोड़ा और टाइम चाहिए। वी डोंट हैव टाइम सुरेंदर, दैट्स द प्रॉब्लम। डू इट एज फास्ट एज यू कैन। अभिजीत का लैपटॉप भी चेक करना है तुम्हें। जी सर, आज का टाइम दीजिए, वो भी चेक कर रहा है मेरा असिस्टेंट। এরপর রাজীব ইন্সপেক্টর সিংকে জিজ্ঞেস করল অভিজিতের অফিসের ব্যাপার, কারণ উনি সেখানে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন। ইন্সপেক্টর সিং বললেন, देयर वाज समथिंग रॉन्ग अबाउट अभिजीत एंड हिज वाइफ। दोनों साथ नहीं रहते थे। पहले आनंदी उसी ऑफिस में काम करती थी, बाद में उसने नौकरी छोड़ दिया। তারপর ইন্সপেক্টর সিং মোটামুটি যা বললেন তাতে রাজীব বুঝতে পারল আনন্দী মিথ্যে বলেনি তাদের। और एक इंद्रिला नाम की लड़की के साथ अफेयर चल रहा था अभिजीत का, जो अभी मिसिंग है। मिसिंग मतलब? गायब हो गई क्या? अभिजीत के क्लोज फ्रेंड्स ने नाम सुना है पर देखा नहीं। वी नीड दैट गर्ल सिंह जी। दोनों केस में एक एक लड़की है जो मिसिंग है, पहले निशा और अब ये इंद्रिला। আজ মিডিয়া কনফারেন্স। এই কেসের আপডেট দিতে হলো রাজীবকে। বিকেলে রাহুলের ফার্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাজীব। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কাটা ছেঁড়া সিরিজের দ্বিতীয় গল্প বিষাক্ত নিঃশ্বাস প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব শুনবেন কাল রাত ঠিক 9টায়। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন, পিন কমেন্ট এবং আই বাটনে। শুনতে ভুলবেন না কিন্তু। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর খুব ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। আজকের গল্প পাঠে ছিল সন্তু। অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি, শব্দ সংযোজন এবং আবহে শুভম, পোস্টার ডিজাইন রৌনক, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় সন্তু। তবে আজকের মতো এইটুকুই থাকুক। ফিরব গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে ঠিক কাল রাত 9টায়। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।